কেন এই দ্বীপে আধুনিক মানুষ চেষ্টা করেও প্রবেশ করতে পারেনি? ইতিহাসে শুধুমাত্র একজন নারী এই দ্বীপের আদিবাসীদের সাথে সাক্ষাৎ করতে পেরেছিলেন। তারা ছিল খুবই আক্রমণাত্মক। আমি সেই দ্বীপে যাওয়ার আগে তাদের বলেছিলাম যে আমি লিখিত দিচ্ছি, আমার যদি কোনো কিছু হয় তবে কেউ দায়ী থাকবে না, এমনকি আমার বাবা মাও দাবি তুলবে না। মনে হচ্ছিল হয়তো এই হিংস্র জাতি আধুনিক মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, কিন্তু না। এই তো কিছুদিন আগে, মানে 2018 সালেই তারা একজন যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল, যে তাদের কাছে ভালোবাসার বাণী পৌঁছাতে গিয়েছিল খুব গোপনে। ভারতীয় নৃবিজ্ঞানী TN পণ্ডিত একবার সাহস করে তাদের বসতির ভিতরে ঢুকে গিয়েছিলেন। আমি একমাত্র ব্যক্তি যে সেন্টিনেলিস্টদের বসতির ভেতরে গিয়েছিলাম। এক পর্যায়ে একটি আদিবাসী ছেলে একটি ছুরি বের করে এবং এভাবে কাটার ভঙ্গি করে। এটি এমন একটি জায়গা যেখানে আজকেও মানুষ ঠিক সেভাবেই বাস করছে যেভাবে হাজার হাজার বছর আগে করত, যেখানে কোনো মোবাইল নেই, কোনো সরকার নেই, কোনো আইন নেই। আর যদি আপনি সেখানে যাওয়ার চেষ্টা করেন তবে আপনি জীবিত ফিরে আসতে পারবেন না। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তবতা। আর এই জায়গাটি হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এটি সেই দ্বীপ যেখানে 2018 সালে একজন আমেরিকান নাগরিক গিয়েছিল এবং তার মৃতদেহ আজও পাওয়া যায়নি। এটি সেই জায়গা যেখানে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার পর্যন্ত নামতে পারেনি। এবং এটি সেই দ্বীপ যার সম্পর্কে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরাও বলেন যে আমরা এর সম্পর্কে প্রায় কিছুই জানি না। আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি, যা কয়েক দশক ধরে বিশ্বকে অবাক করে রেখেছে। কি আছে এই দ্বীপে? কারা বসবাস করে এখানে? আর তারা এই মাঝ সমুদ্রে কিভাবেই বা এলো? কেন সেখানে কোনো আধুনিক মানুষ প্রবেশ করতে পারছে না? এই সব প্রশ্নের উত্তরই আমরা আজকে উদ্ঘাটন করতে চলেছি। একবার একটি মালবাহী জাহাজ, যার নাম ছিল প্রিমরোজ, সেটি বঙ্গোপসাগরে একটি ঝড়ের কবলে পড়ে যায় এবং ভাসতে ভাসতে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের পাশের পাথরে গিয়ে ধাক্কা খায়। জাহাজের নাবিকরা কোনোভাবে জাহাজেই রয়ে যান এবং রেডিওর মাধ্যমে সাহায্য চান, কিন্তু সেই রাতে তারা যা দেখেছিলেন তা সারা জীবন ভুলতে পারবেন না। সমুদ্র তীরে সেই দ্বীপের আদিবাসী, যাদের সেন্টিনেলিস বলা হয়, তারা জড়ো হতে শুরু করলো। তাদের হাতে ছিল তীর আর বল্লম। তারা জাহাজের দিকে তাকাচ্ছিল। নাবিকরা দেখলেন যে তারা নৌকা বা ছোট ছোট ভেলা তৈরি করছে, যাতে তারা জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারে। সেই রাতে নাবিকরা জাহাজের উপর ভয়ে কাঁপছিলেন। সকাল হতে হতে একটি হেলিকপ্টার আসে এবং তাদের উদ্ধার করা হয়। যদি হেলিকপ্টার আসতে সামান্য দেরিও হতো, তবে হয়তো সেই নাবিকদের কাহিনী আজ অন্যরকম হতে পারত। এই ঘটনাটি ঘটেছিল 1981 সালে। জাহাজটি আজও সেখানে পড়ে আছে। চাইলে গুগল আর্থে আপনি সেটি দেখতে পারেন। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছে একটি জং ধরা জাহাজ, যা এই দ্বীপের বিপদের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি ছোট দ্বীপ আছে, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। দেখতে এটি ঠিক তেমনই মনে হয় যেমন কোনো সুন্দর ট্রপিক্যাল দ্বীপ হয়ে থাকে। সবুজ জঙ্গল, নীল সমুদ্র, সাদা বালি। কিন্তু এই সৌন্দর্যের পেছনে এমন এক জগৎ লুকিয়ে আছে যা দেখে বিশ্বের সব থেকে সাহসী ব্যক্তিও পিছিয়ে যান। এই দ্বীপে বসবাসকারী আদিবাসী গোষ্ঠীর নাম হলো সেন্টিনেলিস। আর এই মানুষেরা গত 60,000 বছর ধরে বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখেনি। কল্পনা করুন, 60,000 বছর। একটু ভাবুন, যখন পৃথিবীতে মহেঞ্জোদারো সভ্যতাও ছিল না, যখন পিরামিডও তৈরি হয়নি, শুধু তাই নয়, তারও আগে যখন মানুষ লিখতে পর্যন্ত শিখেনি, সেই সময় থেকে এই মানুষগুলো এই দ্বীপে বাস করছে এবং আজও ঠিক সেভাবেই বেঁচে আছে। এখন আপনারা হয়তো ভাবছেন যে আসলে এই মানুষগুলো কারা, কোথা থেকে এলো, আর কেনই বা এরা কারো সাথে দেখা করতে চায় না? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সেই স্তরগুলোতে, যা আজও পুরোপুরি খোলেনি। বিজ্ঞানীদের বিশ্বাস যে সেন্টিনেলি আদিবাসী গোষ্ঠী হলো সেই আদি মানুষদের বংশধর, যারা আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়ার দিকে এসেছিল। এই মাইগ্রেশন প্রায় 60,000 থেকে 70,000 বছর আগে হয়েছিল।
অর্থাৎ এই মানুষেরা সেই সময়ের মানুষদের সব থেকে পুরনো জীবিত যোগসূত্র, যারা আজও পৃথিবীতে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, এত বছর আগে তারা এত বিশাল সমুদ্র পাড়ি দিয়ে কিভাবে সেই দ্বীপে পৌঁছালো? এর উত্তরটা হতে পারে আইস এজ। অর্থাৎ পৃথিবী যখন বরফের চাদরে ঢাকা ছিল, সেই সময় তারা খাবারের সন্ধানে পর্যায়ক্রমে আফ্রিকা থেকে মাইগ্রেশন শুরু করে। অবশেষে তারা কোনোভাবে এই বরফ সমুদ্রের উপর দিয়ে পুরোপুরি হেঁটে এই দ্বীপগুলোতে ছড়িয়ে পড়ে এবং একইভাবে তারা এই দ্বীপেও আশ্রয় নেয়। তারা আজও পাথরের হাতিয়ার ব্যবহার করে, তারা আজও তীর ধনুক দিয়ে শিকার করে। ওরা এই জঙ্গলে বাস করে যেভাবে তাদের পূর্বপুরুষরা করত। শুনলে অবাক হবেন, এই দ্বীপের আয়তন মাত্র 72 বর্গ কিলোমিটার। আর এই ছোট্ট জায়গায় কতজন মানুষ বাস করে এটাও কেউ সঠিকভাবে জানে না। তবে অনুমান করা হয় যে 25 থেকে 500 জন লোক থাকতে পারে এখানে। এত বড় পার্থক্যের কারণ হলো আজ পর্যন্ত কেউ সেখানে গিয়ে গুনতে পারেনি। আর এখান থেকেই শুরু হয় এই দ্বীপের আসল কাহিনী। ভারত সরকার এই দ্বীপের চারিদিকে 5 নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় 9 কিলোমিটার পর্যন্ত একটি সংরক্ষিত এলাকা বানিয়ে রেখেছে। এর মানে হলো কোনো মানুষ, সে ভারতীয় হোক বা বিদেশি, এই সীমানার ভিতরে যেতে পারবে না। কেউ যদি যায় তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু সবচেয়ে বড় সত্য কথা হলো, আইনের আগেই খোদ সেন্টিনেল জনগোষ্ঠী কাউকে নিজেদের কাছে ঘেঁষতে দেয় না। এই দ্বীপের আশেপাশে যে কোনো জাহাজ বা নৌকা গিয়েছে তাকে তীরের বৃষ্টি দিয়ে স্বাগত জানানো হয়েছে। এই মানুষেরা কাউকে ছাড়ে না, না জেলেকে, না সৈনিককে, না সাংবাদিককে, আর না কোনো ধর্ম প্রচারককে। আর এই বিষয়টি এই দ্বীপকে বিশ্বের সব থেকে বিপজ্জনক এবং সব থেকে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি করে তুলেছে। 2004 সালে যখন ভারত মহাসাগরে এমন এক সুনামি এসেছিল যা 14টি দেশকে তছনছ করে দিয়েছিল, 2,30,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল, পুরো শহর ভেসে গিয়েছিল। আন্দামান দ্বীপপুঞ্জ এই সুনামিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সেই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কি হয়েছিল? সুনামির পর যখন ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এই দ্বীপের উপরে উড়ে যায় এটা দেখার জন্য যে ওখানকার মানুষ ঠিক আছে কিনা, তখন যা দেখা গেল তা সবাইকে অবাক করে দিল। সেন্টিনেলিজরা শুধু যে বেঁচে ছিল তা নয়, বরং তারা হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুঁড়েছিল। মানে তারা পুরোপুরি ঠিক ছিল, তাদের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। এটি ভাবার মতো বিষয়, যে সুনামি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত শহরগুলোকে মুহূর্তের মধ্যেই মুছে দিল, সেই সুনামি থেকে এই মানুষেরা কোনো প্রযুক্তি ছাড়াই বেঁচে গেল কিভাবে? বিজ্ঞানীদের ধারণা যে এই মানুষদের কাছে হাজার বছরের সেই জ্ঞান আছে যা বংশ পরম্পরায় চলে আসছে। সমুদ্রের শব্দ, বাতাসের গতিপথ, পাখিদের ব্যবহার, পশুদের নড়াচড়া, এই সব মিলে তাদের একটি প্রাকৃতিক সতর্ক বার্তা দেয়। যখন সুনামি আসার সময় হয়েছিল এই সব সংকেত তাদের আগেই সতর্ক করে দিয়েছিল এবং তারা উঁচু কোনো জমিতে চলে গিয়েছিল। এটি তাদের সেই জ্ঞান যা কোনো বইয়ে লেখা নেই, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, এটি কেবল তাদের রক্তে মিশে আছে। সাল 2006, এই বছরটি নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে আরও একবার সংবাদপত্রের শিরোনামে নিয়ে এসেছিল। আর এবার যা ঘটেছিল তা শুনলে আপনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবেন। দুজন জেলে, সুরেশ এবং পণ্ডিত তিওয়ারি, আন্দামানের কাছে মাছ ধরছিলেন। রাত হয়ে যাওয়ায় তারা ক্লান্ত ছিলেন। তারা ভাবলেন যে নৌকাটিকে নোঙর করে একটু আরাম করে নেবেন, কিন্তু ঘুমের ঘোরে তারা বুঝতে পারেননি যে সমুদ্রের স্রোত তাদের নৌকা ভাসিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। সকালে যখন তাদের চোখ খুলল তারা নর্থ সেন্টিনেল আইল্যান্ডের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। আর তারপর যা ঘটল তা হলো তাদের সামনে আসা মৃত্যু। সেন্টিনেলিজরা তাদের দেখে ফেলেছিল এবং দেখা মাত্রই আক্রমণ করল। দুজন জেলেই মারা গেলেন। তাদের মৃতদেহ তীরের বালিতে পড়েছিল। যখন ভারতীয় কোস্ট গার্ডের হেলিকপ্টার তাদের মৃতদেহ নেওয়ার জন্য সেখানে পৌঁছালো, আদিবাসীরা হেলিকপ্টারের উপরেও তীর ছুড়ল। হেলিকপ্টারকে ফিরে আসতে হলো। সেই মৃতদেহগুলো আজ পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এবার ভাবুন, এই দুজন জেলে কিন্তু জেনে বুঝে যাননি, তারা স্রেফ একটি ভুলবশত সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেন্টিনেলিজদের কাছে উদ্দেশ্য কোনো বড় বিষয় নয়, তাদের কাছে বাইরের মানুষ মানে একটাই, সেটা হলো বিপদ। আর বিপদের জবাব তারা একটি পথেই দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে,
কেন এই মানুষগুলি এত বেশি আক্রমণাত্মক? কেন তারা কারো সাথে দেখা করতে চায় না? তারা কি সব সময় এমন ছিল? এর উত্তর জানার জন্য আমাদের ইতিহাসের একটু পিছনে যেতে হবে। আর যে সত্যটি সামনে আসতে চলেছে হয়তো আপনাকে এই মানুষদের সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে। সাল 1880। ব্রিটিশ অফিসার মরিস ভিডাল পোর্টম্যান আন্দামানে মোতায়েন ছিলেন। তিনি এই আদিবাসী উপজাতিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিলেন। তিনি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। একটি বড় দল নিয়ে তিনি দ্বীপে নামেন, জঙ্গলে ঢোকেন এবং সেখানে তিনি কিছু মানুষকে পান। একটি বয়স্ক দম্পতি এবং 4টি বাচ্চা। পোর্টম্যান তাদের ধরে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসেন। এই মানুষগুলো বাইরের জগতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাদের শরীরে বাইরের জগতের অসুখের সাথে লড়াই করার মতো কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। বয়স্ক দম্পতি মারা যান। বাচ্চাদের কিছু উপহার দিয়ে আবার দ্বীপে ছেড়ে আসা হয়। এবার ভাবুন, ওই বাচ্চারা নিজেদের ঘরে ফিরে গিয়ে তাদের লোকদের কি বলেছিল। তারা নিশ্চয়ই বলেছিল যে বাইরে থেকে আসা লোকেরা আমাদের তুলে নিয়ে গিয়েছিল, আমাদের বড়রা মারা গেছেন এবং আমাদের ফেলে দিয়ে যাওয়া হয়েছে। এটি এমন এক ক্ষত যা কয়েক প্রজন্ম ধরেও শুকায়নি। আর সম্ভবত এটি সেই মুহূর্ত ছিল যখন সেন্টিনেলিজরা ঠিক করে নিয়েছিল যে বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরপরেও ব্রিটিশরা অনেকবার দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল। প্রতিবারই তাদের তীরের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে এটি পরিষ্কার হয়ে গেল যে এই মানুষরা যোগাযোগ চায় না। কিন্তু মানুষের কৌতূহল তো শেষ হয় না। 1970 এবং 1980-এর দশকে ভারত সরকার কিছু কন্ট্যাক্ট এক্সপেডিশন বা যোগাযোগের অভিযান পাঠিয়েছিলেন। আমরা যখন প্রথম যাত্রা শুরু করি আমাদের জাহাজ অনেক দূরে নোঙর করা ছিল। খুব ভোরে দূর থেকে আমরা দেখার চেষ্টা করলাম। যেহেতু সেখানে কেউ ছিল না তাই ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আমরা বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করলাম। এরপর সকাল 7:30টার দিকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের সাথে ছিলেন ডাক্তার অরুণ মল্লিক। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য একজন মেডিকেল অফিসার সেখানে ছিলেন। আমরা মোট 13 জন লোক হালকা নৌকায় করে যাত্রা শুরু করলাম। এটি 1991 সালের একটি চমকপ্রদ ঘটনা। মধুমালা চট্টোপাধ্যায় নামে এই প্রখ্যাত ভারতীয় নৃবিজ্ঞানী 1991 সালের 4 জানুয়ারি যখন দল নিয়ে একটি ছোট নৌকায় করে দ্বীপের উপকূলে পৌঁছান, তখন আদিবাসীরা চিরচারিত অভ্যাস মতো তীর ধনুক নিয়ে আক্রমণ করতে প্রস্তুত ছিল। কিন্তু মধুমালা ভয় পাননি। তিনি শান্তভাবে একটি একটি করে নারকেল সমুদ্রের পানিতে ভাসিয়ে দিতে শুরু করেন। আমরা নৌকা না থামিয়ে এক বস্তা নারকেল পানিতে ফেলে দিলাম। এরপর আমাদের নৌকা খুব ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে চলতে শুরু করলো, যাতে তারা কাছাকাছি আসতে পারে। প্রথমে তারা কিছুটা ইতস্তত করছিল। প্রথম বস্তা নারকেলগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। এরপর তারা অঙ্গভঙ্গির মাধ্যমে আরো নারকেল চাইলো। এবার আমরা বস্তা ফেলার বদলে বস্তা খুলে একটি একটি করে নারকেল ছুটতে শুরু করলাম। তারা সাথে এসে সেই নারকেলগুলো সংগ্রহ করতে লাগলো। সাধারণত সেন্টিনেলিজরা বাইরের পুরুষদের দেখলে আক্রমণাত্মক হয়ে ওঠে, কিন্তু নৌকায় একজন নারীকে দেখে তারা কিছুটা অবাক হয়েছিল। মধুমালা তাদের নিজেদের ভাষায় কথা বলার চেষ্টা করছিলেন এবং তার শান্ত ভঙ্গি দেখে আদিবাসীরা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এক পর্যায়ে ইতিহাসে প্রথমবারের মতো দেখা যায় সেন্টিনেলিজরা আক্রমণ করার বদলে দল বেঁধে সমুদ্রের পানিতে নেমে আসে এবং মধুমালার হাত থেকে সরাসরি নারকেল নিতে শুরু করে। এমনকি কিছু আদিবাসী নৌকায় উঠে এসে আরো নারকেল খুঁজতে থাকে। তারা সামনে এগিয়ে এলো এবং আমরা হাঁটু সমান পানিতে নামলাম। তারা আমাদের কাছ থেকে নারকেল নিতে শুরু করলো। প্রথমে কিছুটা দ্বিধা করলেও পরে তারা সরাসরি আমাদের হাত থেকেই নারকেল নিল। ঠিক সেই সময় একটি ছেলে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সে ওই দলের সাথে ছিল না এবং আমাদের দেখে সে মোটেও খুশি হয়নি, কারণ সে কোনো নারকেল পায়নি। সে আমাদের টিমের দিকে তীরের নিশানা করলো। আমার টিমের সদস্যরা ভয় পেয়ে বলতে লাগলো, নৌকায় উঠে এসো, ওরা তোমাকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। এই তরুণের পাশে দাঁড়িয়ে থাকা এক সেন্টিনেলিজ নারী তাকে সজোরে ধাক্কা দেয় এবং তীর ছুঁড়তে বাধা দেয়। সেই নারীর হস্তক্ষেপে তরুণটির ধনুক থেকে তীরটি ছিটকে পানিতে পড়ে যায়। এটি ছিল ইতিহাসের এক বিরল মুহূর্ত, যেখানে এক সেন্টিনেলিজ নারী একজন বহিরাগত নারীকে রক্ষা করার জন্য নিজের গোত্রের মানুষকে বাধা দিয়েছিল। আমি তখন ভাবলাম, ওরাও তো নেগ্রিটো জনগোষ্ঠীর মানুষ, হয়তো ভাষার কিছুটা মিল থাকতে পারে। আমি ছেলেটির দিকে না তাকিয়ে তার পাশে থাকা এক মহিলার দিকে তাকিয়ে তাকে ডাকতে শুরু করলাম।
আমি তাকে কাইরি বলে ডাকলাম, অঙ্গি ভাষায় যার অর্থ মা বা চাচি। আমি তাকে জাভা বললাম, যার অর্থ কাছে এসো, আমাদের কাছে আরো নারকেল আছে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে সেই মহিলা ছেলেটিকে বাধা দিলেন। মধুমালা শুধু নারিকেলই দেননি, তিনি তাদের খুব কাছে পৌঁছাতে পেরেছিলেন। যখন পরিস্থিতি শান্ত হয় তখন সেখানে সেন্টিনেলিজ নারী ও শিশুরাও এগিয়ে আসে। মধুমালা সেই রহস্যময় দ্বীপের শিশুদের সাথে ছবি তোলেন এবং এমনকি এক সেন্টিনেলিজ শিশুকে কোলে তুলে নেন। এটি ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। তিনি ছিলেন পৃথিবীর প্রথম নারী নৃবিজ্ঞানী, যিনি নর্থ সেন্টিনেল আইল্যান্ডের এই মারাত্মক আক্রমণাত্মক আদিবাসীদের সাথে সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে যোগাযোগ স্থাপন করেছিলেন। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অংশ হিসেবে তিনি এই ঐতিহাসিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তার সাথে ছিলেন আরেকজন বিখ্যাত নৃবিজ্ঞানী টিএন পণ্ডিত। আমি একমাত্র ব্যক্তি যে সেন্টিনেলিস্টদের বসতির ভেতরে গিয়েছিলাম। অন্য কোনো নৃবিজ্ঞানী সেখানে নামেনি। এটি কেবল একবারই ঘটেছিল, যখন একটি বন্ধুত্বপূর্ণ সফর তাদের মনোভাব নরম করে দিয়েছিল। আমি এই ছবিটা খুব পছন্দ করি। দেখুন, এখানে আমি হাসছি এবং সেও হাসছে। এটি একটি বিস্ময়ের বিষয় ছিল যে তারা সবাই সামনে এগিয়ে এসেছিল এবং আমরা সবাই মিলে তাদের নারকেল দিচ্ছিলাম, যেন কোনো উৎসব বা অনুষ্ঠান চলছিল। টিএন পণ্ডিত পরে বলেছিলেন যে সেই মুহূর্তে তার মনে হয়েছিল যেন তিনি অন্য এক জগতের সাথে মিশছেন। কিন্তু এক পর্যায়ে একটি ছেলে একটি ছুরি বের করে এবং এভাবে কাটার ভঙ্গি করে। সে সম্ভবত বোঝাতে চেয়েছিল যে তুমি এখানে থাকো, আমি তোমাকে কাটবো। আমি দেখেছি তাদের মানুষের মস্তিষ্ক আছে, তারা মোটেও বোকা নয়। তারা কেন আমাকে দূরে সরিয়ে রাখে? কারণ ঐতিহাসিকভাবে তারা দেখছে অন্য উপজাতিদের সাথে কি ঘটেছে। গ্রেট আন্দামারিজরা বিলুপ্ত হয়ে গেছে। বাইরের জগতের সাথে যোগাযোগ তাদের জন্য কোনো বড় কল্যাণ বয়ে আনেনি। কিন্তু এরপর ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিল। তারা ঠিক করলো যে এখন থেকে এই উপজাতির সাথে আর যোগাযোগ করা হবে না। কেন? কারণ এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে যোগাযোগের ফলে এই মানুষদের লাভ কম এবং ক্ষতি বেশি। বাইরের জগতের রোগবালাই, বাইরের জগতের সংস্কৃতি, এই সব তাদের অস্তিত্বের জন্য বিপদ। তাই আজ এই দ্বীপটি সরকারিভাবে একটি সংরক্ষিত এলাকা। আপনারা জানেন কিনা, এই উপজাতির ভাষা বিশ্বের জানা কোনো ভাষার থেকে একদম আলাদা। ভাষাবিদরা যখনই তাদের আওয়াজ রেকর্ড করেছেন তা কোনো পরিচিত ভাষা পরিবারের সাথে মেলে না। এর মানে হলো এই ভাষা 60,000 বছর ধরে আলাদাভাবে বিকশিত হয়েছে। পৃথিবীতে যত ভাষা বদলেছে, তৈরি হয়েছে বা হারিয়ে গেছে, এই ভাষার উপর তার কোনো প্রভাব পড়েনি। এটি ভাবলেই মাথা ঘুরে যায়। এমন এক ভাষা যা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বোঝে না। এমন এক জ্ঞান যা শুধু ওই 25 থেকে 500 জন মানুষের কাছেই আছে। আর যদি কোনোদিন এই উপজাতি শেষ হয়ে যায়, তবে সেই ভাষা, সেই জ্ঞান আর 1000 বছরের স্মৃতি চিরতরে হারিয়ে যাবে। তারা 2018 সালে এমন একটি ঘটনা ঘটিয়েছিল যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। জন অ্যালেন চাও 26 বছরের একজন আমেরিকান এবং একজন খ্রিস্টান মিশনারি ছেলে। এই তরুণের মনে একটি জেদ ছিল, নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়া এবং ওখানকার লোকদের খ্রিস্ট ধর্মের বার্তা দেওয়া। তিনি জানতেন এটি বিপজ্জনক, কিন্তু তাও তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জন কিছু স্থানীয় জেলেদের টাকা দিয়ে রাজি করালেন তাকে দ্বীপের কাছে নিয়ে যাওয়ার জন্য। প্রথম দিন তিনি একটি কায়াক নৌকা নিয়ে তীরের দিকে এগোলেন। সেন্টিনেলিজরা তাকে দেখল। একটি বাচ্চা তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ল। যা তার বাইবেলে গিয়ে লাগলো। জন সেখান থেকে ফিরে এলেন, কিন্তু তিনি থামলেন না। পরের দিন তিনি আবার গেলেন। এবার তিনি চিৎকার করে বললেন, আমার নাম জন, আমি তোমাদের ভালোবাসি এবং যিশু তোমাদের ভালোবাসেন। কিন্তু সেন্টিনেলিজদের জবাব ছিল তীরের বৃষ্টি। তাও তিনি মানলেন না। তৃতীয় দিন জন আবার সেই দ্বীপের দিকে গেলেন। জেলেরা দূরে থাকলো এবং তারপর যা হলো তা কেউ আর দেখেনি। স্রেফ পরের দিন সকালে জেলেরা দূর থেকে দেখলো যে সেন্টিনেলিজরা একটি মৃতদেহ বালিতে পুঁতে ফেলছে। জন অ্যালেন চাও আর ফিরে আসলেন না। তার ডায়েরি জেলেদের কাছে ছিল, যা তিনি যাওয়ার আগে তাদের দিয়ে গিয়েছিলেন। সেই ডায়েরিতে শেষ কিছু লাইন ছিল যা তিনি দ্বীপে যাওয়ার আগে লিখেছিলেন। তিনি লিখেছিলেন, ঈশ্বর, এই দ্বীপটি কি শয়তানের শেষ দুর্গ? আমার ভয় লাগছে, কিন্তু তুমি আমার সাথে আছো। সেই ভয়টি সত্যি ছিল।
তারপর ভারত সরকার এবং আমেরিকান সরকার দুজনেই তার মৃতদেহ ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার একটাই জবাব পাওয়া গেছে, তীর এবং বল্লম। আজ পর্যন্ত জন অ্যালেন চাওয়ের মৃতদেহ সেই দ্বীপের মাটিতেই দাফন হয়ে আছে। এই ঘটনার পর পুরো বিশ্বে বিতর্ক শুরু হয়ে যায়। কেউ কেউ বলেন জন একজন সাহসী মানুষ ছিলেন, আবার কেউ বলেন তিনি একজন বোকা ছিলেন যিনি একটি সুরক্ষিত উপজাতির জীবন বিপন্ন করেছিলেন। কারণ ভাবুন, জনের সাথে কোনো রোগ যদি ওই দ্বীপে পৌঁছে যেত, তবে একটি সাধারণ ফ্লু বা সর্দিও ওই পুরো উপজাতিকে শেষ করে দিতে পারত। এটি কোনো বাড়িয়ে বলা কথা নয়। যখন 1800 দশকে আন্দামানের অন্য উপজাতিদের সাথে বাইরের পৃথিবীর যোগাযোগ হয়েছিল, তখন অসুখগুলো তাদের শেষ করে দিয়েছিল। গ্রেট আন্দামানিজ উপজাতিতে একসময় হাজার হাজার লোক ছিল। আজ তাদের সংখ্যা মাত্র 50 থেকে 60-এর মধ্যে। ওঙ্গে উপজাতিও প্রায় বিলুপ্তির পথে। তাই সেন্টিনেলিজ উপজাতির কাছে বাইরের পৃথিবী থেকে যে বিপদ রয়েছে তা শুধু কালচারাল নয়, তা বায়োলজিক্যালও। তাদের শরীরে আমাদের পৃথিবীর সাধারণ রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই। একটি সাধারণ সর্দি কাশিও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। এই কারণেই ভারত সরকার তাদের এভাবে রক্ষা করে চলেছে, এবং এই কারণেই তারা নিজেরাও কাউকে নিজেদের কাছে আসতে দেয় না, যদিও তারা এটি বৈজ্ঞানিকভাবে জানে না। তবে হাজার বছরের অভিজ্ঞতা তাদের শিখিয়ে দিয়েছে যে বাইরের মানুষ মৃত্যু নিয়ে আসে। এখন পর্যন্ত এই ভিডিওতে আপনি জেনেছেন এই উপজাতি কারা, তারা কেন এত আক্রমণাত্মক, এবং এই দ্বীপের আশেপাশে কি কি ঘটনা ঘটেছে। কিন্তু একটি প্রশ্ন এখনো বাকি আছে, সেই প্রশ্ন যা এই পুরো কাহিনীকে আরো গভীর করে তোলে, সেই রহস্য যা আজও সমাধান হয়নি। এই রহস্যটি হলো দ্বীপের সেই অংশের যা আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি। ভাবুন, 72 বর্গ কিলোমিটারের একটি আস্ত দ্বীপ, ঘন জঙ্গল, এবং তার ভেতরে কি আছে কেউ জানে না। স্যাটেলাইট ইমেজ থেকে শুধু জঙ্গল দেখা যায়, কিন্তু সেই জঙ্গলে এই মানুষেরা কোথায় থাকে, কিভাবে থাকে, কি খায়? তাদের কি কোনো আচার অনুষ্ঠান আছে, কোনো ধর্ম আছে, কোনো সামাজিক স্তর আছে? 2004-এর সুনামির পর যখন স্যাটেলাইট ছবি নেওয়া হয়েছিল, তখন একটি অবাক করা জিনিস দেখা গেল। দ্বীপের জঙ্গলে কিছু রাস্তা দেখা গেল, যেমন গ্রামের মেঠো পথ তৈরি হয়ে থাকে। এর মানে হলো এই মানুষেরা সুসংগঠিত, তাদের কোনো কাঠামো আছে, কিন্তু সেই কাঠামো কি, এটি আজও একটি অমীমাংসিত ধাঁধা। আর এখানেই এই কাহিনী এক নতুন মোড় নেয়। নর্থ সেন্টিনেল আইল্যান্ড স্রেফ একটি দ্বীপের নাম নয়, এটি একটি প্রশ্ন, এমন এক প্রশ্ন যা মানব সভ্যতাকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি উন্নতি করছো, নাকি শুধু ভেবেছো যে করেছো? একটু ভাবুন, আমরা মহাকাশে পৌঁছে গেছি, আমরা মঙ্গলের রোভার পাঠিয়েছে, আমরা ডিএনএ এর গঠন বুঝতে পেরেছি, কিন্তু নিজের পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যেখানে কি হচ্ছে তা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। এমন এক উপজাতি আছে যাদের ভাষা আমরা বুঝি না, যাদের সংখ্যা আমরা জানি না, যাদের সংস্কৃতি আমরা জানি না। আর সব থেকে বড় প্রশ্ন হলো, আমাদের কি আসলে তাদের সম্পর্কে জানা উচিত? দুনিয়াতে দু ধরনের লোক আছে। একদল লোক যারা বলে এদের বাইরের জগতের সাথে মেশাও, এদের শিক্ষা দাও, ঔষধ দাও, আধুনিক জীবন দাও। আর অন্য দল যারা বলে এদেরকে একা ছেড়ে দাও, এরা সুখে আছে, এরা সুস্থ আছে, এরা স্বাধীন, এদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার আমাদের নেই। আর দ্বিতীয় দলের কথায় যুক্তি আছে, কারণ যখনই কোনো বিচ্ছিন্ন উপজাতির সাথে বাইরের জগতের যোগাযোগ হয়েছে, তার ফলাফল হয়েছে ধ্বংস। অ্যামাজনের জঙ্গলের অনেক উপজাতির আজ কোনো চিহ্ন নেই। উত্তর আমেরিকার আদিবাসীদের সাথে কি হয়েছিল তা ইতিহাস জানে। আন্দামানের গ্রেট আন্দামানিজ উপজাতি 1000 থেকে কমে স্রেফ হাতের মুঠোয় চলে এসেছে। তাহলে কি সেন্টিনেলিজ উপজাতি সঠিক কাজই করেছে যে তারা নিজেদের পৃথিবী থেকে আলাদা করে রেখেছে? হয়তো হ্যাঁ, কারণ আজ তারা বেঁচে আছে, আজ তারা নিজেদের রাজ্যে আছে, আজ তাদের ভাষা বেঁচে আছে, সংস্কৃতি বেঁচে আছে। আর এইসব এজন্যই সম্ভব হয়েছে কারণ তারা তীর আর বল্লম তুলে ধরে বলেছে, এত দূর পর্যন্ত এসো না। তাদের এই তীরগুলো শুধু অস্ত্র নয়, ওগুলো একটি বার্তা, এমন এক বার্তা যা 60,000 বছরের পুরনো এক সভ্যতা নিজের অস্তিত্ব রক্ষার জন্য দিচ্ছে। আরও একটি বিষয় আপনাদের জানা দরকার, তা হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ডের চারপাশের সমুদ্র কম রহস্যময় নয়। এই এলাকায় অদ্ভুত স্রোত আছে, লুকানো পাথর আছে যা যে কোনো নৌকা উল্টে দিতে পারে, যেন প্রকৃতি নিজেই এই দ্বীপ রক্ষার জন্য একটি প্রাকৃতিক দুর্গ বানিয়ে রেখেছে। যেন এই দ্বীপ নিজেই চায় না কেউ তার কাছে আসুক। প্রিমরোজ জাহাজ যা 1981 সালে ওখানে ফেঁসে গিয়েছিল,
সেটি আজও সেই পাথরের উপরেই পড়ে আছে। জং ধরা ভাঙ্গা যেন একটি সতর্কবার্তা, এক নীরব সতর্কবার্তা যে এখানে যারা এসেছে তারা এখানেই থেকে গেছে। আর এই সবের মাঝে এই সেন্টিনেলিজ মানুষগুলো নিজেদের জঙ্গলে বেঁচে আছে, শিকার করছে, নিজেদের বাচ্চাদের সেই জ্ঞান দিচ্ছে যা 60,000 বছরের পুরনো। রাতে সমুদ্রের শব্দ শুনছে, আর সম্ভবত তারা আমাদের থেকে বেশি সুখে আছে, কারণ তাদের কাছে আগামীকালের কোনো টেনশন নেই। তাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই যা তাদের বলবে যে তারা অন্য কারো চেয়ে কম। তাদের কোনো র্যাট রেস নেই। তাদের কাছে স্রেফ তাদের জঙ্গল আছে, সমুদ্র আছে আর আকাশ আছে। আর এই ভাবনাটি বারবার আমাকে সব থেকে বেশি অবাক করে। গহীন অ্যামাজন জঙ্গলে 5 জন খ্রিস্টান মিশনারি সেখানকার আদিবাসী গোষ্ঠীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন। তারা ছিল সেই আদিবাসীর দেখা প্রথম মানুষ। কিভাবে ঘটল এই বিশ্বব্যাপী হৃদয় কাঁপানো ঘটনা? লোমহর্ষক সেই কাহিনী দেখতে এই ভিডিওতে ক্লিক করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।